রূপম অন দ্য রক্স এই অনুষ্ঠানের আবার নতুন একটা পর্ব আমাদের আরও এগিয়ে দিচ্ছে এই অনুষ্ঠানের 1 বছর সেলিব্রেশনের উৎসবের দিকে। আমি বহুদিন আগে তোমাদের বলেছিলাম যে পায়েল নামের এক পুরনো শ্রোতা আমাকে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠির মধ্যে অদ্ভুত এক মায়া আছে, পড়ে শোনাবো এমন কথা দিয়েছিলাম আমি, কিন্তু 1 বছর হতে চলল সেই কথা আর রাখা হয়ে ওঠেনি। আজকে সেই কথা আমি রাখব এবং এই চিঠিটা পড়েই শুরু করব আজকের পর্ব। পায়েল যে কোথা থেকে চিঠি লিখেছে তা ডাইরেক্টলি না লিখলেও ও লিখেছে যে আসানসোল উৎসবে যেদিন আমি গেছিলাম সেদিন ও মাঠে ঢুকতে পারেনি। মাঠের বাইরে পাঁচিলের গায়ে দাঁড়িয়ে আর রাস্তার ধারে জায়ান্ট স্ক্রিনে সবার সাথে তোমাদের শুনেছিলাম আর দেখেছিলাম, এইটা ওর লেখা। অতএব ধরে নিচ্ছি আসানসোল থেকেই পায়েলের চিঠি এসেছে। পড়ে শোনাচ্ছি মাঝখান থেকে। তোমাকে লিখতে বসে দেখছি কত কথা গিজগিজ করছে মাথায়, কোনটা ছেড়ে কোনটা লিখি, লেখা এলোমেলো হয়ে যাবে না তো? ভরসা তুমি, ওই যে বলে দিয়েছ নিজে ব্যক্তিগতভাবে মেল পড়বে, তাই মনে হলো লেখাই যাক। হয়তো পড়বে, হয়তো লক্ষ লক্ষ চিঠির মাঝে আমার চিঠি হারিয়ে যাবে। তা হোক। যখন ইউটিউবে আরওটিআর দেখলাম মন নেচে উঠল। আরে সেই পুরনো এপিসোডগুলো কি ফ্রেন্ডস এফএম আবার সম্প্রচার করছে? দেখি তা নয়, এটা আরওটিআর সিজন 2। শুনতে বসলাম, কত কথা মনে পড়তে লাগলো। আরওটিআর শুনবো বলে রাতে আগে ভাগে খেয়ে রেডিও নিয়ে ছাদে চলে যেতাম, ঘরে ঠিকঠাক সিগন্যাল পাওয়া যেত না বলে। শুধু একটা এপিসোড মিস করেছিলাম, সে কি দুঃখ! কত খুঁজেছি জানো সেই পুরনো এপিসোডগুলো, পুরনো কথাগুলো আবার শুনবো বলে। আবার গল্প শুরু হলো, কি আনন্দ, কি খুশি আমি। আজকাল আর মন খুলে গল্প করা হয় না জানো, মনের কথা বলতে ভয় হয়। মনে হয় মনের কথা বলতে বসলে সেটা নিয়ে লোকে আড়ালে হাসি মশকরা করবে। কিন্তু তুমি বলে দিয়েছ ফসেলসের ঘরে আসতে হলে মুখোশ খুলে আসতে হবে, তাই তোমাকে বলতেই পারি। মনে মনে কত কথা হতো তোমার সঙ্গে, তাতেই খুশি থাকতাম। কেমন আছো রূপমদা? রক সম্রাটের যে চোখে ঔদ্ধত্য দেখতাম সেই চোখে ক্লান্তি দেখতে পাই আজকাল। যে স্বরে অহংবোধ ঝরে পড়তো সেই স্বর নরম লাগে। কি হয়েছে গো, তুমি ভালো আছো তো? পুরনো শ্রোতার কাছে মিথ্যে বলো না। একসাথে বুড়ো, সরি আরও বড় হচ্ছি আমরা। মনের পথ ধরে কতদিনের যোগাযোগ আমাদের। তোমার ঔদ্ধত্য অহং ঋজুতায় অভ্যস্ত আমরা। তোমাকে নরম দেখে কেমন লাগে। মাঝে মাঝে শুনি বা দেখি তোমায় নিয়ে ট্রোল করা হচ্ছে, সেসবের গভীরে যাই না, বিরক্ত লাগে। তুমি, তোমরা, বাংলা ব্যান্ড, রক সঙ্গীত না থাকলে আমার কি হতো? আমার প্রজন্ম থেকে শুরু করে চলতি প্রজন্মরা যারা তোমার কাছে, তোমাদের কাছে এত ঋণী, কি হতো তাদের? কতজন অবসাদগ্রস্ত হয়ে মরেই যেত বোধহয়। তোমরা ছিলে তাই আজও বেঁচে আছি। এত ভালো লাগছে আবার সেই পুরনো তোমাকে পেয়ে, কি বলবো। বয়স বেড়ে গেছে বলে গলায় ভারিক্কি ভাব এসেছে মাত্র। আমি তোমার ফসেলসের চূড়ান্ত অনুরাগী যেমন, তেমনি অনেক অভিমান, রাগ, বিরক্তির কারণও হয়েছ তুমি। তবু তুমি আমার শহরে এলে আমার কাছে উৎসব মনে হয়। যাই হোক, আরওটিআর সিজন 2 চলতে থাকুক। আবার অনেক আগের মতো মুগ্ধ বিস্ময়ে শুনতে থাকি তোমার কথা, তোমার গল্পগুলো। কত কথা বলা বাকি থেকে গেল। ভালো থেকো, পায়েল। পায়েলের চিঠি পড়লাম। চিঠিটা পড়তে পড়তে একটা মন কেমন করা আমায় আচ্ছন্ন করেছে। এমন মন খারাপিয়া চিঠি, তার তো একটা ভালো লাগা থাকে, যেন কবিতার ভালো লাগা। এমন চিঠিকে পুরস্কার দেব না তাও কি হয়? কাজেই এই চিঠিটি এই সময়ে লেখা না হলেও, আরওটিআর সিজন 2 এর একদম প্রথম দিকে চিঠি হলেও, এই সপ্তাহে সেরা চিঠি হিসেবে এটাকেই বেছে নিচ্ছি এবং পায়েলের জন্য থাকছে এই পুরস্কার। আরওটিআর লেটার অফ দ্য উইক। পায়েলকে জানিয়ে দেওয়া যাক যে কিভাবে সে এই পুরস্কারটা সংগ্রহ করবে আমাদের অফিস থেকে। পুরস্কার সংগ্রহ করতে তোমার মোবাইল নাম্বার ইমেল করো rotr@friendsfm.in এবং টিম ফ্রেন্ডস এফএম যোগাযোগ করে নেবে তোমার সাথে। এবার পায়েলের প্রশ্নের জবাব। ও প্রশ্ন করেছে, কি হয়েছে বলো তো তোমার রূপমদা? এই প্রশ্ন, এটা খুব শক্ত প্রশ্ন। কি হয়েছে বলো তো? কিছুই হয়নি। বয়স হয়েছে, এবং বয়স হয়েছে বলেই ঔদ্ধত্য ভাবকে অনেকটাই জায়গা ছেড়ে দিয়েছে আন্ডারস্ট্যান্ডিং, সব কিছু বুঝে নেবার যে বিষয়টা,
সেই বিষয়টা আরও স্ট্রং হয়েছে বলেই তো কবিত্বেরও ধার বেড়েছে। সেই গুপি বাঘার কথাই বলতে ইচ্ছে করে, যেটা আমরা পুরনো সিজনেও বলেছিলাম। তোমার আশা করি মনে থাকবে যে বয়স বাড়া মানে অভিজ্ঞতা আর কিছু কিছু ক্ষমতা, মনের ক্ষমতা, সেগুলোও কিন্তু বাড়ে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে। তার জন্য যদি কখনো কখনো মনে হয় যে আমি ঈষৎ বিষণ্ণ, বুঝবে আমি আরও বেশি অভিজ্ঞ, এবং অভিজ্ঞতা শুধু জ্ঞান বাড়ায় না, বিষণ্ণতাও বাড়ায়। তোমার জন্য একটা মন কেমন করা কবিতা পড়লে কেমন হয়? এটা আমারই লেখা নতুন কবিতা, প্রকাশিত হয়েছে এবারের দেশ ম্যাগাজিনে। পড়ি, আর তারপর একটা গান চলবে, যে গানটাকে তোমার চিঠির ডাইরেক্ট উত্তর যদি বলি কেমন হবে, শুনেই দেখো তুমি। আপাতত কবিতা। নতুন কবিতা। তুমিই ছিলে, এ হলো কবিতার নাম। এবার কবিতাটা পড়া শুরু করছি। তুমি ছিলে, এখন তুমি বদলে গেছো, তুমি ছিলে। কবিতার বাইরে বেরিয়ে এসে একটা ফুটনোট, এটা পড়ে বোঝানো মুশকিল। তুমি ছিলে মানে কি? মানে প্রথম লাইনটা হচ্ছে তুমি ছিলে, আর সেকেন্ড লাইনে বললাম এখন তুমি বদলে গেছো, তুমি ছিলে, মানে উদ্ধৃতি চিহ্নের মধ্যে তয়হস্য ময়হস্যই ছয়হস্যই ল, উদ্ধৃতি চিহ্ন শেষ হাইফেন এ, মানে তুমি ছিল এ। আচ্ছা, এবার আবার কবিতায় ফেরত যাচ্ছি। তুমি ছিল সন্ধি, এটা তুমি এবং মন মিছিলের মনের মিল, নাক বরাবর করাত চালাই, করাত চালাই, তোমার মুখের আধখানা পাই, আধখানা পাই, তোমার পূর্ণ মুখের দেখা অদৃষ্টে আর নেই কোথাও, পথে ঘাটে যখন তখন আধেক মুখের শাস্তি দাও, জানি তোমার এসব বিষয় জানতে লাগছে খুব বোরিং, বলছো তুমি ধুত্তরিং, আবার কেন ফোনের টিং ঘোড়ার ডিং, বেশ জ্বালাবো না আর তোমায়, প্রথা মাফিক শেষ বিদায়, দপ্তর নির্ঘোষের দায় নিতে তো পারিনি একবারও, ওসব তুমিই বেশ পারো, আসলে আমি পারবো না, তোমায় লেখা ছাড়বো না, শ্বেতপত্রে বা মনে মনেই কথা না বললে শান্তি নেই, পড়ো না আর, বাতিল করতে পারো এ সংসার, লেখার তেমন সাধ্য কি, পড়তে তুমি বাধ্য কি, মোটেই নও, স্বাধীন বাতাস হয়েই বও, আমার প্রলাপ খুব জানে থাকবে পড়ে এইখানে, প্রাত্যহিক তোমার অন্য নামেই তোমায় ডাকবে ঠিক, সাড়া নাই বা দিলে সমুদ্রে আর একলা ঘরে তুমিই ছিলে। কয়েকদিন আগেই ছিল আমার দ্বিতীয় খাস একক, মানে সেই ধরনের অনুষ্ঠান যেখানে আমি একলা একটা গিটার হাতে অথবা অনেক সময় কিবোর্ডস নিয়েও একটা স্টেজে উপস্থিত হই এবং পরের পর গেয়ে যাই এমন সমস্ত গান সাধারণত যা গাইবার সুযোগ বিশেষ হয় না, ফসেলসের মঞ্চে তো নয়। এই অনুষ্ঠানকেই আমি একক এই নামে ডাকি, আমি একা থাকি তো তাই জন্য। আরেকটাও কারণ আছে, একবারই হয় এই অনুষ্ঠান, মানে প্রত্যেকবারের সং লিস্ট, প্রত্যেকবারের প্রেজেন্টেশন, প্রত্যেকবারের থিম যদি বলি তা আলাদা। এবারের অনুষ্ঠানের পরে বেশ কিছু চিঠি পেয়েছি, তার মধ্যে একটি চিঠি পাঠিয়েছে শামসধর। শামসধরের চিঠি পড়তে আমার খুব ভাল লাগে, কারণ ও খুব সুন্দর করে লেখে। আগের বারের চিঠিটাও খুব ভালো ছিল, আর এবারের চিঠিটাও দারুণ। পড়ে শোনাচ্ছি। 30টা বছর আর 30টা দিন, দুটোর মাঝে তফাৎ কি? শুধু বছর বা দিনের না, তফাৎ আবেগের, আবহাওয়ার, যার পূর্বাভাস কখনো একটা প্রতিশোধের ঘূর্ণিঝড়ের, কখনো আনন্দের রৌদ্রোজ্জ্বল আকাশের। আমার কাছে দ্বিতীয়টা হলেও তার কাছে সেটা এক প্রতিশোধের ঝড়। কিন্তু কথা হলো, প্রতিশোধ হলো কি? এই প্রতিশোধের ঝড়ে কি সবাই দুমড়ে মুচড়ে গেল? প্রশ্ন তো হবেই, আর প্রশ্ন না হলে হবে কি করে? কারণ এই ঝড়ে যে নাবিক তার জাহাজ নিয়ে এগোচ্ছে, সেই নাবিকের প্রশ্ন জিনিসটা খুবই প্রিয়। তার লক্ষ্য আর ঝড়ের অন্তরীপ, আর তার মাঝেই এলো তার জাহাজের যান্ত্রিক গোলযোগ। তবে কি তার এই ঝড়কে ভেদ করে অন্তরীপে পৌঁছানো হবে না? আবার প্রশ্ন। চিঠি থেকে বেরিয়ে এসে একটা ফুটনোট। এই প্রতিশোধ ব্যাপারটা কি, ঝড়ের ব্যাপারটাই বা কি?
এটা তো যারা অনুষ্ঠান দেখেনি বা এই অনুষ্ঠান সম্পর্কে বেশি করে যাদের জানা নেই তারা তো জানে না, কাজেই আমার বলে দেওয়াটা দায়িত্ব। প্রতিশোধ এটা অনেকে বলেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করিনি। আমি বরং বলেছি প্রতিশোধ নয়, প্রশিক্ষণ। ব্যাপারটা হলো 30 বছর আগে 1995 সালের 4 সেপ্টেম্বর কলা মন্দিরেই একটা অনুষ্ঠান করতে গিয়ে আমি খুব বিপর্যয়ের মাঝখানে পড়েছিলাম। তখন আমার ব্যান্ডের নাম হরিদাসের ডানা, এবং মাত্র 1.5খানা গান গাইবার পরেই অডিয়েন্সের কিছু অংশ, বেশ কয়েকজন মানুষ, তারা খুব উদ্ধত ভঙ্গিতে স্টেজে উঠে এসে আমাদের বলে মঞ্চ থেকে নেমে যেতে হবে, এই গান থামাতে হবে, নইলে নাকি আমরা মার খাবো। এবং গোটা অডিটোরিয়াম জুড়েই কিন্তু একটা বিরাট ঘৃণার আবহ তৈরি হয়ে গেছিল। এটুকু বলতে পারি, গানগুলো কিন্তু সেরকম ছিল না, খুব স্বাভাবিক গান ছিল না, যেরকম গান হয়। একটা গান হলো, আকাশ ছেয়ে আছে কালো কালো মেঘে, একটু রোদ্দুর দে, একটু রোদ্দুর দে, বেসুর ধমনীতে বেসুর রক্তের চলাচলে সুর দে, মানে ধা দিন তা তেটে কাটা গেদি ঘেনে, মানে তেওড়া তালের একটা গান। পরের গানটা অসমাপ্তই থেকে গেল, কারণ তার মাঝখানেই তো ওরা উঠে এলেন এবং আমাদের নেমে যেতে হলো। সেই গানটার বিষয় ছিল এক মহাজাগতিক প্রেম। মানে আমি তো এখানে বসে আছি এরিক দত্ত হয়ে, আর আমার যে প্রেমিকা সে কোথায়, সে কি অন্য কোনো গ্রহে? এই হলো গানের বিষয়। গানটা ছিল এরকম, যেখানে তুমি আছো জানি সে বহুদূর, যেখানে তুমি আছো শোনো কি এ গানের সুর, শোনো কি শুকনো পাতার দেহ ভাঙার হাহাকার, দেখো কি আমার হৃদয় এখানে কি হয়, মহাপ্রলয় মহাপ্রলয় মহাপ্রলয়। তো এই গানটা চলতে চলতেই মহাপ্রলয় মহাবিপর্যয় হয়ে এলো এবং আমাদের পালাতে হলো। এই ঘটনার পরে আমি আর কখনোই ফসেলস ছাড়া একা একা কলা মন্দিরে গান শোনাতে যাইনি। কাজেই এবারের অনুষ্ঠানটাকে অনেকেই প্রতিশোধ হিসেবে ভেবে নিয়েছেন। আমি মনে করেছি যে ওরা পছন্দ করেননি তখন, তারপরে তো সামগ্রিকভাবে বাংলা গানের যে দর্শক বা শ্রোতা তারা তো আমায় পছন্দ করেছেন। সেটার মূলে কিন্তু কোনো প্রতিশোধ নেই, সেটার মূলে আছে প্রশিক্ষণ। আমি নিজেকে আরও ভালোভাবে তৈরি করেছি, মঞ্চে গাইবার উপযোগী করে তুলেছি বলেই হয়তো মানুষ আমার গান শুনতে চেয়েছেন, তারা আমাকে আর নামিয়ে দিতে চাননি। সো এই হলো এই চিঠির প্রতিশোধের বিষয়। আর ঝড় কি? ঝড় হলো একটা টেকনিক্যাল গন্ডগোল, যার জন্য অদ্ভুতভাবে আমার এবারের অনুষ্ঠানে ওই 1.5খানা গান গাইবার পরেই এবারও আমার অনুষ্ঠান খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আমি মনিটরে, মানে যেখানে আমি গান গাইবার সময় যেখান থেকে আমার নিজের গানটা শুনতে পাই, সেই মনিটরে অদ্ভুত আওয়াজ আসছিল। সেটা সারাবার চেষ্টা চলে, কিন্তু শেষ অবধি আর সারানো যায়নি। ফলে আবার আমি মঞ্চে ফিরে গান গাইতে শুরু করি এবং সেভাবেই চালিয়ে যাই। কি যে সমস্যা হলো, কি টেকনিক্যাল ফল্ট, সেটা কিন্তু এখনো ধরা পড়েনি। এই ঘটনাকেই শামস ধর খুব সুন্দর করে ঝড় বলে উল্লেখ করেছে, এবং তার চিঠির এই অংশটার মধ্যে আমি যেন অন্য আরেকটা গানের ইঙ্গিত পাচ্ছি। সেই গানটা গাই একটু। প্রিয়তমা শুতে যাও, চোখ থেকে জল মুছে নাও, আজ তোমার কোনো কান্নাও রুখতে পারবে না আমায়। ভোর হয়ে আসছে যে, ফিরে যেতে হবে জাহাজে, ডাক দিয়েছে আমায় অভিযান, ডাক দিয়ে গেছে সময় সময়ে। দেখো ভোরের আলোয় প্রিয় জাহাজ আমার অপেক্ষায় দাঁড়িয়ে। ফিরে আসবো, হ্যাঁ আসবো বছর না পুরোতেই, তাই পাহাড়ি দিয়েছি
নতুন দেশ খুঁজে পেয়েছি, বাধা দিয়েছে ঝড়ের অন্তরীপ, তবু হারিনি আমি। আমি মনে করেছি তোমার কথা, ভয়ে কাঁপিনি অযথা। তাই আমার সফলতা, নতুন পথ চিনি আমি। আমি মাঝ সমুদ্রে যখন উঠেছে ঝড়, তখন আমি পেয়েছি ঈশ্বরের খোঁজ, দেখেছি স্বপ্নে তোমায় রোজ। শামস ধরের পাঠানো একটা দারুণ চিঠি পড়ছি। পড়তে পড়তেই আমার যেরকম রেওয়াজ, সেখান থেকে চলে গেলাম চিঠির বাইরে বেরিয়ে এসে একটা ফুটনোট, সেখান থেকে চলে গেলাম গানে। এবার সরাসরি চিঠিতে ঢুকে যাচ্ছি। শামস লিখেছে, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তার জাহাজ থেকে নাবিক নেমে পড়লেন সেই তার পুরনো বহু পরিচিত পালতোলা নৌকো নিয়ে। আর তার প্রতিটি পাল যেন এক অ্যাকুস্টিক গিটারের রূপক। সে এসে পৌঁছালো এক প্রাচীন মন্দিরে, যে মন্দির থেকে একদিন তাকে বহিষ্কৃত করা হয়েছিল, কিন্তু আজও সেই মন্দিরের ভূতরা বেরিয়ে এলো অনিষ্ট করতে। কিন্তু আজ নাবিক প্রস্তুত, কোনো কিছুই তাকে দমাতে পারবে না। যুদ্ধ বাঁধল, হাতে তার সেই পুরনো অস্ত্র, গিটার আর পাতি মাইক। আর তাই নিয়েই কি সুন্দর যুদ্ধ চলল। নরকের বুক চিরে বেরিয়ে এলো অদ্ভুত সব কীটেরাও। কিন্তু আমার নাবিকের মাথার উপর আজ যে প্রভু যিশুর হাত। নাবিক ও তার বীরপুরুষ ও নবীন যোদ্ধারা নিজেদের গিটারের খোল দিয়েই মন্দিরের সেই অপদেবতাদের একে একে পরাস্ত করলেন। চিঠি থেকে বেরিয়ে এসে আবার একটা ফুটনোট। এখানে দুটো কথা বলি। একটা হচ্ছে এই পরাস্ত শব্দটা শামস ধর লেখেনি, এটা আমি বলে দিলাম। ও লিখেছে ভূমিষ্ঠ করলেন। ভূমিষ্ঠ মানে কিন্তু তা নয়, ভূমিস্থ বললে তাও হতো। ভূমিষ্ঠ মানে কিন্তু জন্ম নেওয়া। কাজে এখানে একটা ভুল প্রয়োগ ছিল, আমি সংশোধন করে দিলাম। আর এখানে ও যে লিখেছে নাবিক ও তাঁর বীরপুরুষ ও নবীন যোদ্ধারা নিজেদের গিটার খোল দিয়েই মন্দিরের সেই অপদেবতাদের সঙ্গে লড়লেন, লড়াই করলেন। এরা কারা? মানে একটা স্পেশাল গান আমরা গেয়েছি সেদিন। সেই গানে আমার সঙ্গে দুই নবীন শিল্পী যোগ দিয়েছিল। একজন হলেন শ্রেয়া, তিনি পিয়ানো বাজিয়েছিলেন, আর অন্যজন হলেন আমার পুত্র রূপ, তিনি বাজিয়েছিলেন ইউকুলেলে। আর এই গানটা আমরা সবাই মিলে গেয়েছিলাম। গানটা কিন্তু আমি আসলে এই রূপমন্দ রক্সের স্টুডিওতেই অনেক দিন পরে গেয়ে রিহার্সাল করে গেছিলাম। মানে গানটার আমার তরফ থেকে রিহার্সালটা এখানেই হয়েছিল, যেটা রূপমন্দ রক্সের শ্রোতারা সবাই উপভোগ করেছিলেন। কি তাই তো? গানটার নাম বললেই সবার মনে পড়ে যাবে। নামটা হলো, সুর করে বলি, গুপি বাঘার মতো যদি পাওয়া যেত ওই ভূতের রাজার 3 বর, যুদ্ধ বিবাদ সব হতো বরবাদ, আর পৃথিবীতে উঠত না ঝড়। কি মনে পড়লো তো? আবার চিঠিতে ফেরত যাচ্ছি। সব শেষে যখন আপনি নিজের 2 হাত উন্মুক্ত করে নিজের জয়ের ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিলেন, আর চারিদিকে রূপম আর রূপমের প্রতিধ্বনি, সে এক মায়াবী পরিবেশ। কেন জানি আমার চোখের দুকোণ বেয়ে অশ্রুধারা একটা আত্মতৃপ্তির অহংকারের আগুনে চিকচিক করে জ্বলে উঠল। আজ আমি কিংবা আমার মতো মানুষরা যারা প্রতিনিয়ত জীবন যুদ্ধের কাছে মাথা হেট করতে বাধ্য হয়েছে বা ভয় পেয়ে পিছিয়ে এসেছে, তারা আজ এই মন্দিরে এক বিপ্লবের সাক্ষী হয়ে থাকলো। তারা আজ শিখল, যতই প্রতিকূলতা আসুক না কেন আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে, আর এভাবেও ফিরে আসা যায়। দরকার শুধু বিশ্বাস, আর সেই বিশ্বাস হলো আমরা করব জয় নিশ্চয়। ধন্যবাদ রূপমদা। ইতি আপনার সেই সৈনিক শামস ধর। শামস, আগেরবার না তোমার চিঠিটা পড়ে আমি এবং আমার স্টুডিওর বন্ধু সৌভিক দুজনেই, বিশেষ করে সৌভিক তো তক্ষুনি তোমাকে পুরস্কার দিতে চেয়েছিল, কিন্তু আমি বাদশাদি আমি বলি যে এই ইমেলটা এসছে অন্য একটা ইমেল অ্যাড্রেসে। এবারের ইমেলটা নিয়ে তো সে কথা বলা যাচ্ছে না। এটা তো আমাদের ভ্যালিড অ্যাড্রেসে এসছে, যেখানে ইমেল করলে তা আরটিআরের সেরা চিঠির পুরস্কারের জন্য বিবেচিত হয়। আর সেই ঠিকানাটা হলো Rupam on the Rocks, exclusively on 91.9 Friends FM.
চিঠি লিখবার ঠিকানা রূপম অন দ্য রক্স, 91.9 ফ্রেন্ডস এফএম, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। অথবা মেল করো rotr@friendsfm.in এই মেল আইডিতে। এই সপ্তাহের সেরা চিঠি অলরেডি ঘোষিত হয়ে গেছে, কিন্তু পরের সপ্তাহের, এই যে তুমি বলেছ এভাবেও ফিরে আসা যায়, আমাদের তো ফিরে আসতে হবে পরের সপ্তাহে। সেই সপ্তাহের চিঠিটা যদি আজকেই আমরা নির্বাচিত করে রেখে যাই, কার তাতে কি। কাজেই তোমার এই চিঠিটাকেই আমি দিচ্ছি পরের সপ্তাহের সেরা চিঠির পুরস্কার। আজকের অনুষ্ঠান শেষ হতে চলল, এবারেই বলে ফেলি আগামী দিন কি হবে। আগামী পর্বে আমরা অফিসিয়ালি শেষ করব আমাদের প্রথম বছর। তো হইচই কি হবে না, সেলিব্রেশন কি হবে না? নিশ্চয়ই হবে। আর সেই সেলিব্রেশনের অংশ হিসেবে আমরা একটু ভাবতে বসবো, ভেবে ভেবে বার করব যে সারা বছর ধরে আমরা কি কি ভালো কাজ করেছি। সেগুলো বার করতে পারলে অবশ্যই সবার সঙ্গে তা শেয়ারও করব। আজকে যাবার বেলা উপস্থিত, যাওয়ার আগে জানিয়ে যাই যে রূপম অন দ্য রক্সের প্রত্যেকটা এপিসোড আমাদের রেডিওতে যেমন শুনতে পাওয়া যায়, ঠিক তেমনই পডকাস্ট আকারে। অবশ্য গানগুলো সেখানে বাজে না, যে গানগুলো আমি পছন্দ করে করে বাজাই সেগুলো বাজে না, তবে গিটার বাজিয়ে যেগুলো গাই সেগুলো সেখানে থাকে। তো এই পডকাস্ট হিসেবেও রূপম অন দ্য রক্স শুনতে পাওয়া যায় যে কোনো দিন, যে কোনো সময়। কি পদ্ধতি সেটা শুনে নাও। রূপম অন দ্য রক্স এক্সক্লুসিভলি অন 91.9 ফ্রেন্ডস এফএম, প্রত্যেক শুক্রবার রাত 8টা থেকে 9টা এবং মিস করে গেলে প্রত্যেক রবিবার রাত 9টা থেকে 10টা। এছাড়াও রূপম অন দ্য রক্স পডকাস্ট শুনতে সাবস্ক্রাইব করো আমাদের 919 ফ্রেন্ডস এফএম পডকাস্ট ইউটিউব চ্যানেলকে। আরেকটা কথাও বলতে চাই, সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, অর্থাৎ ইনস্টাগ্রামে @রূপম ইসলাম দিয়ে সার্চ করলেই আমার প্রোফাইল পেয়ে যাবে। সেটি ফলো করে রাখো সবাই, কারণ সেখানে প্রত্যেকটি রূপম অন দ্য রক্সের নতুন পর্বে কি হবে না হবে তার একটা ঘোষণা অব্যর্থভাবে থাকে। আমি এই ব্যাপারটা দেখে নিই যাতে আমার ইনস্টাগ্রাম ফলোয়ারেরা ঠিকঠাক সময় মতো খবরাখবর পেয়ে যায় যে শুক্রবারে এবং রোববারের রাত 9টায়, যেটা কিনা রিপিট ব্রডকাস্ট, সেখানে রূপম অন দ্য রক্সে কি হবে না হবে।